মূল আকর্ষণ। আর কিছু হোক বা নাই হোক, আমাদের শহীদ সাজিদকে স্মরণ করা এবং তার মমতাময়ী মাকে এখানে আমরা উপস্থিত করতে পারা, আমরা এই একটা জিনিসকে উপজীব্য করেই পুরোটা দিন আমরা উদযাপন করতে পারি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি খালাম্মার প্রতি। উনি অত্যন্ত কষ্ট স্বীকার করে এখানে এসেছেন। আর ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে আমাদের ডিন মহোদয় সহ আরো গুরুত্বপূর্ণ আমাদের অনেক দায়িত্বশীলরা আছেন। আমাদের অনুষ্ঠানের পরিসর ছোট করার জন্য আমরা আপনাদেরকে মঞ্চে আসন দিতে পারিনি, এবং আমাদের অনুষ্ঠানটা যেন কারো বিরক্তির কারণ না হয় এই জন্য তার ভলিউমও আমরা অত্যন্ত ছোট করেছি। এবং আমাদের অনুষ্ঠান আমরা টার্গেট করেছিলাম 12:30টার মধ্যে শেষ করব, তার আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আপনারা যারা সামনে বসে এতক্ষণ অনুষ্ঠান শুনলেন, কষ্ট করে আরো কিছু কথা হয়তোবা আপনাদের ভালো নাও লাগতে পারে, তো সেই কথা যদি অযৌক্তিক হয় আমি আহ্বান জানাবো আপনারা প্রত্যেকে আমার কথা রেকর্ড করেন। যদি ভুল হয় মঞ্চ সাজিয়ে আমি ক্ষমা চাইব, আর না হয় আমার কথাগুলোর যুক্তিযুক্ততা আপনারা বিশ্লেষণ করবেন এবং সেই ক্ষেত্রে আপনাদের বক্তব্য ক্লিয়ার করবেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাতে চাই আমার কমিটির সদস্য সচিব, আমাদের ডেপুটি রেজিস্ট্রার রাশেদ কাজী। সে মেম্বার সেক্রেটারি হিসেবে এই কমিটিতে কাজ করেছে, অত্যন্ত পরিশ্রম করেছে, আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে, আজকে 5ই আগস্ট, আমরা সবাই জানি গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। তো গণ অভ্যুত্থানটা আসলে কেন হলো এটা আপনারা সবাই জানেন, আমার আর বলার কিছু নেই। বাংলাদেশের মানুষ যখন তার সর্বপ্রকারের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, এক পর্যায়ে যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, তখনই আমাদের ছাত্র জনতার, বিশেষত আমাদের শিক্ষার্থীদের জীবন বাজি রাখা আন্দোলনের মাধ্যমে তারা ঘুরে দাঁড়িয়েছে। সেই বৈষম্যটা কিসের ছিল? একজন মানুষ হিসেবে তার স্বাভাবিক জীবনের যে প্রাণের নিরাপত্তা, সেটাও কিন্তু খর্বিত হয়েছিল। বাহির হয়ে, বাসার বাহিরে, বাসায় ফিরে যেতে পারবে এই ধরনের অবস্থা কিন্তু মানুষের সামনে ছিল না। মানুষের বাক স্বাধীনতা হরণ হয়েছিল, কেউ কথা বলতে পারত না। একজন কার্টুনিস্ট, সে কার্টুন এঁকেছে, তাকে হত্যার শিকার হতে হয়েছে। একজন ফটোগ্রাফার শহীদুল, সে ছবি তুলেছে, এই অপরাধে তাকে অমানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। ভোট দেওয়া আমার অধিকার, দিনের ভোট রাতে হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য এখানেও কোনো প্রচেষ্টা নেই যা গ্রহণ করা হয়নি। আজকে আমরা ফ্যাসিস্ট হিসাবে একজনকে চিহ্নিত করি। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি যে কথাটি বলতে চাই, ওই ব্যক্তি ফ্যাসিস্ট হতে পারত না যদি তার আশেপাশে এবং যার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব যদি পালন করত, তাহলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না। বাংলাদেশের ইতিহাস আজকে এমন হতো না। এই ফ্যাসিস্ট হওয়ার পিছনে কারা ইন্ধন দিয়েছে, সারা বাংলাদেশের স্টাডি আমি এখানে দিব না, আমি জগন্নাথের স্টাডি দিব, একটু পরে দিচ্ছি। আজকের এই যে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তীতে এক দফায় রূপান্তরিত হয়েছে, সেখানে একটি শ্রেণী ছিল বৈষম্য সৃষ্টিকারী, আর আরেকটি শ্রেণী ছিল বৈষম্যের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে আন্দোলনকারী।
আর আরেকটি শ্রেণী ছিল যারা দুই দিকেই ছিল। ইসলামের পরিভাষায় যাদেরকে মুনাফিক বলা হয়, মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। পৃথিবীতে পক্ষ দুটো, একটি হলো সত্যের পক্ষ, আরেকটা হলো মিথ্যের পক্ষ। আর তৃতীয় যে পক্ষ, এটা হলো ইসলামের দৃষ্টিতে সবচেয়ে ঘৃণিত পক্ষ, এটা হলো মুনাফিকি চরিত্র এবং মুনাফিকের পক্ষ। কাম টু দ্য পয়েন্ট। আপনি বুকে হাত দেন, নিজেকে প্রশ্ন করুন আপনি কোন পক্ষের লোক, এবং তার উত্তরটি আপনার ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখুন। আপনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাকে বলা হয় জাতি গঠনের কারিগর, যাকে বলা হয় বিবেকের দিক থেকে সর্বোচ্চ ব্যক্তি। দেশে যখন এই অনাচার হয়েছে, স্বভাব বিরুদ্ধ কাজ হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের কলঙ্ক মাসুদ কামাল আর ফরিদরা সমগ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভাবমূর্তিকে জলাঞ্জলি দিয়ে তারা পদ পদবি গ্রহণ করেছে। কথা বলেন না কেন? এটা কি মিথ্যে কথা বলছি নাকি? সাউন্ড করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে? নাসির উদ্দিন আহমেদ ইংলিশের একজন শিক্ষক, সে কিন্তু নীল দলেরও সেক্রেটারি ছিল, ওই পক্ষের লোকই ছিল। মাঝে মধ্যে সে সত্য কথা বলে তৎকালীন ভাইস চ্যান্সেলরের সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তার 6টি সন্তান তার পরিবারের দিকে লক্ষ্য না করে তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমি একদিন উত্তরায় দেখেছি তার বাচ্চাগুলা নিয়ে সে কিভাবে ঘুরে বেড়াচ্ছে এবং মানবতার জীবন যাপন করছে। আপনারা যারা ওই সময় প্রশাসনকে সহযোগিতা করেছিলেন, আমি যদি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের প্রশ্ন করি, আপনারা কোন বিভাগে সেই কাজটি করেছিলেন, আপনারা কি জবাব দিবেন? রাজীব মীর, তাকে হত্যার শিকার হতে হয়েছে, মৃত্যুবরণ করেছে। তার মাসুম বাচ্চাকে কোলে নিয়ে তৎকালীন ভাইস চ্যান্সেলর ওয়াদা করেছিল তার বাচ্চার দিকে লক্ষ্য করে তাকে ক্ষমা করে দিবে, তাকে ক্ষমা করা হয়নি। সে অপমান সহ্য করতে না পেরে মৃত্যুর কুলে ঢলে পড়েছে। সৈয়দ আলম, সেও কিন্তু নীল দলের সদস্য, অন্যায়ভাবে লক্ষ লক্ষ টাকার বিল আদায় করার জন্য আমার সেই সহকর্মীর মাথায় পিস্তল ঠেকানো হয়েছিল। শিক্ষক সমিতির দায়িত্ব ছিল যে পিস্তল ঠেকিয়েছে তাকে বিচারের মুখোমুখি করা। আমরা দেখেছি অডিটোরিয়ামে সাধারণ সভা ডেকে সেই পিস্তলধারী সন্ত্রাসীকে ক্ষমা করে দেওয়া হয়েছে। অথচ আমরা মাত্র এই কয়েকদিন আগে 2 গ্রুপ শিক্ষার্থীর মধ্যে মারামারি থামাতে গিয়ে, সংঘাত থামাতে গিয়ে আমাদের একজন সহকর্মী সামান্য শিক্ষার্থীর অগোচরে ধাক্কার শিকার হয়েছিল। আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছি। সম্মানিত সহকর্মী বৃন্দ, বৈষম্যের এই যে চিত্র, এই চিত্র জগন্নাথেও ছিল, এবং ফ্যাসিস্টকে টিকিয়ে রাখার জন্য এহেন কোনো কাজ নেই যা আমাদের কতিপয় সহকর্মীরা করেনি। তারা দিনের ভোট রাতে করার জন্য যে আয়োজন, সেই আয়োজন সম্পন্ন করার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়েছে। তাদের নাম আমরা জানি।
শিক্ষকরা গত বছর 4 তারিখে এই শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেছে এবং বলেছে শিক্ষার্থীদের নামে যারা বিশৃঙ্খলা করছে তারা জঙ্গি, তারা শিবির এবং তারা ছাত্র দল। অনেকের বক্তব্যের রেকর্ড আমাদের কাছে আছে। আমরা চেষ্টা করেছিলাম সন্তান তুল্য শিক্ষার্থীদের যেভাবে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, ন্যূনতম একটা প্রতিবাদ শিক্ষক সমিতির পক্ষ থেকে করা দরকার। অনেক শিক্ষকই চেষ্টা করেছেন আমি জানি, আমরা কিন্তু ব্যর্থ হয়েছি। এই দায় কিয়ামত পর্যন্ত তৎকালীন ওই শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে নিতে হবে। এখন আমি দৃষ্টিপাত করব আমার সম্মানিত ভাইস চ্যান্সেলর, ট্রেজারার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে। 1 বছর পূর্তির আজকে এই অনুষ্ঠান আমরা আয়োজন করছি। আজকে যদি 5ই আগস্ট সফল না হতো, আমি সহ আমরা গুটি কয়েক যে কয়েকজন দাঁড়িয়েছিলাম, হয়তোবা আমাদের কবরের গাছটি এখন অনেক বড় হয়ে যেত। যারা এই নিগ্রহের শিকার করেছে এই 1 বছরে, তাদের ব্যাপারে আপনাদের ভূমিকা কি সেটা আমাদেরকে জানতে হবে। হিংসার বদলে প্রতিহিংসা আমরা চাই না, আমরা সেটা করতেও দেব না। ফ্যাসিস্ট যে রাস্তায় হেঁটেছে সেই রাস্তায় আমরা হাঁটতেও চাই না। বাট আপনি কোন পক্ষের লোক, আপনার বর্তমান অবস্থান কি সেটা আমাদেরকে জানতে হবে। আমরা তো এখনো প্রত্যক্ষ করলাম না, 1 বছর অতিবাহিত হয়ে গেল। যে শিক্ষার্থীরা ওই দিন আমার শিক্ষার্থীদেরকে, যে শিক্ষকরা জঙ্গি আখ্যা দিয়েছে, আবার শহীদ সাজিদ শাহাদত বরণ করেছে, তার মার আজকে কথা শুনে আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। যে শিক্ষকরা উৎসাহিত করেছে সেই হত্যার ক্ষেত্রে, আজকে যদি ওই জায়গায় শহীদ সাজিদের জায়গায় যদি আপনার সন্তান হতো, আপনার ভূমিকা কি হতো? একবার কি নিজেকে প্রশ্ন করেছেন? 1 বছর অতিবাহিত হয়ে গেল, আপনি কি একটি বিবৃতি দিয়েছেন যে ওই সময়ে যেটুকু হয়েছে ওইটুকু অসমর্থনযোগ্য, ওইটুকাকে আমরা সমর্থন করি না, আমরা মানসিকভাবে বিপর্যস্ত এবং বিবেকের দংশনে দংশিত হচ্ছি? বলেছেন? কোথায় আপনার বিবেক? আপনি কি এখানে চাকরি করতে এসেছেন নাকি মানবতার শিক্ষা দিতে এসেছেন? আপনি কি শিক্ষক নাকি আওয়ামী লীগের দলদাস? আপনাকে প্রমাণ করতে হবে। সেটা যদি আপনি ক্লিয়ার করতে না পারেন, আর কেউ আপনার সাথে সংসার করুক আর না করুক, আমি আমার নিরাপত্তার জন্য সেটা করব না। প্রশ্ন উত্থাপিত হতে পারে যে কয়েকদিন পরে হয়তো বা পরিস্থিতি চেঞ্জ হবে, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। গত 5 তারিখ এই সময়ে 3 বার ব্যারিকেড ভেঙে যখন আমি বাসা থেকে বের হতে পারছিলাম না, পরে আমি লুঙ্গি পরে একজন সাধারণ মানুষের বেশে আমি 144 মানতে গিয়েছি সেই প্রেস ক্লাবে, যেটা গতকাল একজন বক্তা সেখানে বলে গিয়েছে। আমি আমার স্ত্রীকে আমার সন্তানের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বেরিয়েছি। এই ভয় আমরা পাই না। সুতরাং সত্য এবং মিথ্যার যে দেয়াল, সেটা আমাদেরকে ভেঙে দিতে হবে। সত্য এবং মিথ্যা একসাথে চলতে পারে না, জালিম এবং মাজলুম একসাথে বসবাস করতে পারে না। সেই জিনিসটিও ক্লিয়ার করার জন্য আমি বর্তমান প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই। এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিব আমাদের কতিপয় অকুতোভয় সূর্য সৈনিকদের, যারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে ওই দিন শিক্ষার্থীদের
দাবির প্রতি সংহতি জানিয়ে নিজের জীবনকে বাজি রেখেছিলেন।